দীর্ঘ 16 বছর পর এবারে নির্বাচনে হারানো ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে সেনাবাহিনী। দীর্ঘ 16 বছর পর হারানো ক্ষমতা ফিরে পেল সেনাবাহিনী। নির্বাচনে থাকবে গ্রেপ্তারের ক্ষমতা, রাষ্ট্রপতির অনুমতি ছাড়াই কাজ করতে পারবে সশস্ত্র বাহিনী। ডক্টর ইউনূসের কাছে উপদেষ্টাদের পক্ষপাতিত্বের অভিযোগ, বিএনপির সন্দেহ ক্যাবিনেট কমিটির দিকে অভিযুক্তদের সরিয়ে দেওয়ার আহ্বান। সেনাবাহিনীর যে ক্ষমতাকে কোণঠাসা করে তিনটি প্রহসনের নির্বাচন করে ক্ষমতার মসনদে বসেছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দীর্ঘ 16 বছর পর এবার সেই ক্ষমতা ফিরে পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দীর্ঘ 16 বছর পর এবারের নির্বাচনে হারানো ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে সেনাবাহিনী। গুলশান থেকে দরজা ভেঙে আটক করলো ডিবি হারুনকে, বাপ করে কান্নাকাটি করতেছে, তারপরে ছাড়তেছে। বেশি ভালো না, কিছু একটা ঘটবে। হ্যাঁ, কোনো একদম কম্প্যাক্ট অবস্থায় রেডি করা এবং এটি রেডি টু ফায়ার, মানে বিস্ফোরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত বানানো হয়েছে। এগুলো বেশি নাড়াচাড়া হলে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে। তখন আমরা খুব শীঘ্রই আমাদের স্পেশাল বোম এক্সপ্লোসিভ টিম দ্বারা এগুলো জব্দ করে আসামি সহ আমরা নিয়ে আসি আমাদের বসিলা ক্যাম্পে। এনসিপি আগামী নির্বাচনের আগে দুই গ্রুপে ভাগ হয়ে যাবে, এটা আমি আগেই বলেছি, এটা অনিবার্য। সে প্রক্রিয়া শুরু হয়েছে। নানান বিষয় নিয়ে এনসিপির অভ্যন্তরে এক প্রকার তোলপাড় চলছে। শিবির প্রশ্ন এবং বিএনপি প্রশ্নে এনসিপি অনিবার্যভাবে ভাগ হয়ে যাবে। দিন দিন জটিল হচ্ছে এনসিপির শাপলা প্রতীক ইস্যু। এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে টানাপোড়েনও বেড়েছে আগের তুলনায় আরও বেশি। এই অবস্থায় রাজনীতির মাঠেই দাবি আদায়ের পথে হাঁটছে এনসিপি। এই লক্ষ্যে রাজধানীতে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে দলের শীর্ষ নেতারা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দীর্ঘ 16 বছর পর হারানো ক্ষমতা ফিরে পেল সেনাবাহিনী। নির্বাচনে থাকবে গ্রেপ্তারের ক্ষমতা, রাষ্ট্রপতির অনুমতি ছাড়াই কাজ করতে পারবে বাহিনীটি। হারানো ক্ষমতা ফিরে পেয়েই দেশ জুড়ে কঠিন অ্যাকশন নিল সেনাবাহিনী। কি সেই অ্যাকশন, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে উত্তপ্ত হচ্ছে রাজনীতি। এবার বড় কর্মসূচির প্রস্তুতি এনসিপির অভ্যন্তরে তোলপাড় শুরু হয়ে গেছে। শিবির ও বিএনপি প্রশ্নে এনসিপি দুই গ্রুপে ভাগ হয়ে যাবে। এই মুহূর্তে ঠিক কি চলছে দেশের রাজনীতির অন্দরমহলে, অবশেষে যে ভয়াবহ তথ্য সামনে এলো। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ সবগুলো খবর একসাথে দেখে নেই। দীর্ঘ 16 বছর পর এবারের নির্বাচনে হারানো ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে সেনাবাহিনী। 2008 সালে আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীর কাছ থেকে কেড়ে নেয় কিছু ক্ষমতা, যার মাধ্যমে নির্বাচনের ছলে বলে কৌশলে দীর্ঘদিন মসনদ টিকিয়ে রাখেন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। এবার সেনাবাহিনীকে সেই ক্ষমতা ফিরিয়ে দিল অন্তর্বর্তী সরকার। জানা গেছে 2001 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে আরপিও সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়। এতে একজন পুলিশ কর্মকর্তার মতোই নির্বাচনী অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকার ওই সংশোধনী অধ্যাদেশে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীকে বাদ দেয়। এর ফলে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, র্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডের যে ক্ষমতা তা সশস্ত্র বাহিনীর থাকে না। এছাড়া সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যায় সেনাবাহিনীকে। তবে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনে ইসির দেয়া প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় এখন আর্মি, নেভি ও এয়ারফোর্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন। এতে নির্বাচনে সশস্ত্র বাহিনীর মোতায়েনের জন্য নির্বাচন কমিশনকে আর সরকার বা রাষ্ট্রপতির মুখাপেক্ষী হতে হবে না। সংস্থাটি এখন নিজস্ব সিদ্ধান্তেই এই ব্যবস্থা নিতে পারবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, 2009 সালের পর সংবিধানের 20 অনুচ্ছেদ অনুযায়ী ইসিকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির কাছে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনী নিয়োগের অনুরোধ জানাতে হতো। এখন আর সেই প্রক্রিয়ার প্রয়োজন থাকছে না। অন্যান্য বাহিনীকে যেভাবে নিয়োগ করা হয় সেভাবেই এখন আরও দৃশ্যমান ও সহজভাবে সশস্ত্র বাহিনীকে নিয়োগ করা যাবে। এতদিন পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও কোস্টগার্ডকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে নির্বাচনে নিয়োজিত করা হতো। এখন এর সঙ্গে সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীও যুক্ত হবে। এ বিষয়ে ইসি সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে বলেন, আরপিও অনুযায়ী সশস্ত্র বাহিনীকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে কাজ করবেন বলেও জানান তিনি।
তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার পক্ষপাতিত্বের ইস্যু। প্রথমে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই অভিযোগ তুললেও সময়ের সাথে জামায়াত ও বিএনপির নেতা কমিটির কাছ থেকেও শোনা যায় একই অভিযোগ। এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকেও একই বিষয় তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই বৈঠকে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। বিএনপি নেতাদের অভিযোগ, প্রশাসনে ও পুলিশে বদলি, পদায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জামায়াত ইসলামীর পক্ষে কাজ করছেন ওই উপদেষ্টারা। প্রশাসনে রদবদল বা পদায়নের জন্য জনপ্রশাসন সম্পর্কিত ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। এতে 4 জন উপদেষ্টা ও ক্যাবিনেট বা মন্ত্রী পরিষদ বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব রয়েছেন। ওই ক্যাবিনেট কমিটি নিয়ে আপত্তি জানিয়েছেন তারা। প্রায় 32টি ককটেল বোমা পাওয়া যায়। হয়তো 1-2 দিনের মধ্যে কোনো একটি অঘটন বা কোনো একটি নাশকতা করার পরিকল্পনা তাদের ছিল। ইউনিট টু সিভিল পাওয়ারে মোতায়েনকৃত সেনাবাহিনী যে এলাকায় থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে, এটা হতে পারে না। অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে, এটা হতে পারে না। হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে। তাই এসব সন্ত্রাস এবং দুষ্কৃতিকারীর বিরুদ্ধে আমাদের সবসময় শক্ত অবস্থান ছিল এবং এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। 3 জন আসামিকে যখন জেনেভা ক্যাম্প থেকে আমাদের বসিলা আর্মি ক্যাম্পে নিয়ে আসার পরে তখন তাদের কাছে জিজ্ঞাসাবাদে তারা কিছু প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্রিন্টারগুলো কি কারণে, এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে। তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয়। তখন তারা আমাদেরকে স্পটে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। তারপর আমরা আমাদের মোহাম্মদপুর থানার সহযোগিতা নিয়ে মোহাম্মদপুর থানার একটি চৌকস আভিযানিক দল এবং আমাদের আরও 2টি দল সহ আমরা রাতের 9টা 30 মিনিটে অভিযান পরিচালনা করি আবার সেই জেনেভা ক্যাম্পে। তখন অভিযান পরিচালনা করে একটি বাসার 2টি কক্ষ থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয় এবং তখন এরকম আরও অনেকগুলো স্প্লিন্টারের প্যাকেট, মোটামুটি প্রায় 4টি প্যাকেট, অনেকগুলো মার্বেল পাথর পাওয়া যায়। তখন তার পাশের কক্ষ থেকে খুব নিরাপদ স্থানে রেখেছে এরকম প্রায় 32টি ককটেল বোমা পাওয়া যায়। ওই ককটেল বোমাগুলো আমরা প্রথমে যাচাই বাছাই করে দেখি। তারপর তার পাশে অনেকগুলো আমরা গান পাউডার দেখতে পাই এবং কিছু সিমেন্ট দেখি এবং একটি ব্লেন্ডার মেশিন পাই। তখন তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যেগুলো কীভাবে তারা কী করে, তারা তখন বলে যে গান পাউডারগুলো তারা ব্লেন্ডার মেশিন দিয়ে এগুলো মিশ্রণ করে, তারপর সিমেন্ট এবং এরকম যে কিছু মার্বেল পাথর আছে সেগুলোকে ব্লেন্ড করে কিছু এরকম লোহার আয়রন প্যারেক এবং এরকম স্প্লিন্টারের মতো ছোটো ছোটো আয়রন স্মল বল এগুলো ইউজ করে তারা এই ককটেল বোমাগুলো বানিয়েছে। তো আমাদের সাথে সাথে আমরা আমাদের সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দল যারা আছে তাদেরকে খবর দিই। তারা এসে দেখে যে এই ককটেলগুলো একদম কম্প্যাক্ট অবস্থায় রেডি করা এবং এটি রেডি টু ফায়ার, মানে বিস্ফোরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এবং কিছু কিছু বোমা এত কম্প্যাক্টভাবে তৈরি করা হয়েছে, যেহেতু হাতে বানানো, এত শক্ত এবং টাইটভাবে বানানো হয়েছে, এগুলো বেশি নাড়াচড়া হলে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে। তখন আমরা খুব শীঘ্রই আমাদের স্পেশাল বোম এক্সপ্লোসিভ টিম দ্বারা এগুলো জব্দ করে আসামি সহ আমরা নিয়ে আসি আমাদের বসিলা ক্যাম্পে। আর মানে গত 15 মিনিট আগে বা 3টা 15 মিনিটে আমরা 2টি ফেজে এগুলো বিস্ফোরণ ঘটাই। প্রথম ফেজে 18টি এবং পরবর্তী ফেজে বাকি 14টি। আপনারা সেটা লাইভ টেলিকাস্ট করেছেন, দেখেছেন এগুলো কিরকম শক্ত। এবং বোমা বিস্ফোরণ করার পরে প্রায় 100 মিটার দূরে অর্থাৎ 300 ফিট দূরে আমাদের কাছে দেখুন এরকম মার্বেলের ভাঙা অংশ চলে এসেছে এবং আমাদের ক্যাম্পেরও 2-1টি গ্লাস, হাই গ্লাস ভেঙে গেছে, এত শক্তিশালী ছিল। এগুলো আমরা জব্দ করে নিয়ে আসি, যা আপনাদের ডানে এখানে রক্ষিত আছে, দেখতে পাচ্ছেন আপনারা, যে গান পাউডার, কিছু অনেকগুলো সিমেন্ট, তারপরে শক্ত করার জন্য পুডিং, ফসটেপ এবং অনেকগুলো স্প্লিন্টার সদৃশ আয়রন স্মল বল এবং মার্বেল পাথর। এগুলো তারা 32টা তৈরি করেছে এবং জানতে পেরেছি অল্প কিছুদিনের মধ্যে তারা এগুলো তৈরি করেছে। রিসেন্টলি হয়তো 1-2 দিনের মধ্যে কোনো একটি অঘটন বা কোনো একটি নাশকতা করার পরিকল্পনা তাদের ছিল। আমরা সর্বমোট 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছি। যে 4 জনের নাম, একজন হচ্ছে রিয়াজ, একজন যার বয়স 26, একজনের নাম শিশু যার বয়স 35, একজনের বয়স শুভ যার বয়স 33 এবং ওই স্পট থেকে একজনকে পাই যার নাম মান্নান, বয়স 28। পরবর্তীতে জানতে পারি জেনেভা ক্যাম্পের ভিতরে মাদক সম্রাট পিচ্চি রাজা নামে একজন মাদক সম্রাট রয়েছে। এনসিপি আগামী নির্বাচনের আগে 2 গ্রুপে ভাগ হয়ে যাবে, এটা আমি আগেই বলেছি, এটা অনিবার্য। সে প্রক্রিয়া শুরু হয়েছে। নানান বিষয় নিয়ে এনসিপির অভ্যন্তরে এক প্রকার তোলপাড় চলছে। শিবির প্রশ্নে এবং বিএনপি প্রশ্নে এনসিপি অনিবার্যভাবে ভাগ হয়ে যাবে। অলরেডি নানান ঝামেলা শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির পদত্যাগের গুঞ্জন, যদিও এনসিপি বলছে এটা সত্য নয়, ঠিক আছে আমরা ধরে নিলাম সত্য নয়, কিন্তু তারপরে এনসিপির ভাঙন অনিবার্য। এনসিপির জেলা পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী আছেই কয়েক হাজার, ওই কয়েক হাজারের বেশিরভাগই চলে যাবে বিএনপির সাথে জোট করলে। কারণ এনসিপি যে তারুণ্য ভিত্তিক রাজনীতি, নতুন ধারা রাজনীতি, এনসিপির জেলা পর্যায়ের নেতাদের বিএনপি গুনেই না এবং ভবিষ্যতেও গুনবে না, এমন একটা অবস্থা। সাপোজ বিএনপি এনসিপি জোট হলো বরিশালে, আমি উদাহরণ দিলাম, না বরিশালে জোট হওয়ার সম্ভাবনা নাই, বরিশালে কোনো আসন ছাড় দেওয়ার সম্ভাবনা নাই। ডাক্তার মাহমুদা মিতু নামের একজন আছেন, কোনো আসন তিনি ছাড় পাবেন না, এটা নিশ্চিত।
হাসনাত আব্দুল্লাহর কুমিল্লার আসন স্যার পেলেন, ধরলাম এটা পাবেন। এখন ওইখানে বিএনপি এনসিপি কোন একটা যৌথ সমাবেশ হবে নির্বাচনের, যেহেতু জোটের প্রার্থী হাসনাত, এটা কল্পিত আলোচনা, কাল্পনিক আলোচনা। সেখানে কুমিল্লা জেলা এনসিপির যিনি প্রধান সমন্বয়ক, তিনি বিএনপির কাছে যাবেন যে আমি তো এনসিপির প্রধান কুমিল্লা জেলা। বলবে যে তুমি কে, তারপর পরিচয় দিবে যে আমি অমুক। বলবে ওই কোনায় যাই বসো। অথচ হওয়ার কথা কি যে সবচাইতে বড় চেয়ারটায় একজনে বসবে, তার পরের চেয়ারটাই ওই এনসিপির জেলা প্রধান পাবে। এনসিপির জেলা যে প্রধান বাচ্চা ছেলে, আমাদের চাইতে ছোট, বেশিরভাগ যে আমাদের বন্ধু বান্ধব বা আমাদের চেয়ে 2-1 বছরের বড়। তো এদেরকে আবার দেখা যায় ছাত্র দলের জেলা নেতাই তার চাইতে 8-10 বছরের সিনিয়র। যুব দল, স্বেচ্ছাসেবক দল, মোটের উপরে এটা গুনবেই না। এটা ইউনুসের দরবার না যে ছোট ছোট ছেলেদের বড় চেয়ার দিবে। এটা জেলা পর্যায়ে রাজনীতি, উপজেলা পর্যায়ে রাজনীতি। বিএনপি মূল্যায়ন করতে পারবেই না, ওরা রাগ হয়ে ছেড়ে দিবে দল। এরকম নানান সমীকরণ, মানে গুনবেই না, কি ফোন দিবে, কি নির্বাচনে যদি জোটের আসন পাও কোনো কোঅপারেশন করবে না, যৌথ প্রোগ্রামে বসতে দিবে না। এটা বিএনপির পক্ষে সম্ভব না। যার ফলে এরা এনসিপির একটা বড় অংশ আপ বাংলাদেশ হয়ে যেতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই জায়গায় আরেক জটিলতা শুরু হয়েছে যে আসিফ মাহমুদ তিনি পদত্যাগ করে নির্বাচন করবেন এবং তিনি এনসিপিতে যোগ দিবেন। মাহফুজ আলম আবার চালাক, তিনি দেখছেন যে মাহফুজ আলম কিন্তু চালাক, একদিকে জামাতকে গালি দেয়, আরেকদিকে আমিরে জামাতকে দেখতে যায়। জামাতকে সবচেয়ে বেশি গালি দিয়েছে মাহফুজ আলম, কিন্তু জামাতের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ যোগাযোগও মাহফুজের। জানেন এটা চালাক কোন পর্যায়ে চালাক, যে লন্ডনে জামাত নেতাদের সাথে নিয়ে চলে এবং তারা ছবি তুলে, অথচ জামাতকে গালি দেয়। উপদেষ্টাদের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে আমিরে জামাত অসুস্থতার পর তাকে দেখতে গিয়েছে এবং ডাকসু নেতৃবৃন্দকে শুভকামনা জানিয়েছে। উপদেষ্টাদের মধ্যে কে? সবার আগে মাহফুজ আলম। মাহফুজ চালাক, তিনি দেখতে পাচ্ছেন যে বিএনপির সাথে জোট করে, এমনকি জামাতের সাথে জোট করলেও এনসিপির যে অবস্থা, জিততে কষ্ট হয়ে যাবে, তার সাথে বাবা নির্বাচন করারই দরকার নাই, আমি সেই এক্সিট নিয়ে বিদেশে যাব। মাহফুজ তো ভাবছে এটা, মাহফুজের জন্য পদত্যাগ করে এনসিপিতে আসতে চাচ্ছে না। আর আসিফ মাহমুদ তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে না, পদত্যাগ করে এনসিপিতে যোগ দিবেন, নির্বাচন করবেন। এখন আসিফের পদ কোনটা হবে? নাসিরউদ্দিন পাটোয়ারির পদ, ওইটা আসিফকে দিতে যাচ্ছে। এটা টের পেয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। ঘটনা সত্য, কিন্তু পদত্যাগ পত্র বা ম্যানেজ করে হয়তো এখন অস্বীকার করছে। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল সবচেয়ে বড় নেতা এনসিপির, কারণ নাগরিক কমিটির আহ্বায়ক ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি। সেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখন গুরুত্বহীন করে দেয়। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো সাহসী সম্ভাবনাময়ী নেতা নাই। যদি নাসিরউদ্দিন পাটোয়ারি শেষে একটা ধরা খেয়েছেন, ফালতু কথা বলে, যেমন তিনি কথার একটার সাথে একটা কন্ট্রাডিক্টরি হলে তো সেটা ফালতু হয়। তিনি বলেছেন যে বিএনপি 50 থেকে 80টার বেশি আসন পাবে না। আবার তিনি বলেন যে জামাত ক্ষমতায় আসবে, এটা প্রশ্নই আসে না। তাহলে ক্ষমতা আসবে কি আওয়ামী লীগ? বিএনপি পাবে 80টা আসন, 50টা, আর জামাত ক্ষমতা আসার প্রশ্নই আসে না। তাহলে ক্ষমতা আসবেটা কি ভাই বাংলাদেশে? এটা কোনো কথা? নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এই জায়গায় একটা ধরা খেয়েছে ফালতু কথা বলে। এই কথাটা না বলে, যদিও এটা বিএনপি বলিয়েছে, বিএনপি পাটোয়ারিদের মাধ্যমে ন্যারেটিভ নির্মাণ করাচ্ছে। এই সবচাইতে সাহসী এবং হিট নেতা এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে দুর্বল করে আসিফ মাহমুদকে ওই জায়গায় রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি ক্ষোভে আসলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, ভিতরের কথা এটাই। তো ওটা পাটোয়ারিকে বুঝিয়ে শুনিয়ে যে না না না, আপনার পদ থাকবে, স্বীকার করেন না, এটা এখন তারা অস্বীকার করতে পারছে। কিন্তু আসল কথা এটি যে আসলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল বা পদত্যাগ পত্র জমাও দিয়েছিল, এটাই সত্য কথা। যাই হোক, যেহেতু তারা বলছে যে পদত্যাগের এটা সত্য না, ঠিক আছে, মানলাম সত্য না। কিন্তু এনসিপিতে যে গ্রুপ আছে, নাহিদ গ্রুপ, আসিফ মাহমুদ গ্রুপ, আবার নাহিদের সাথে আসিফ মাহমুদের গ্রুপের এখন ফাটাফাটি। মাহফুজ গ্রুপ আগেই দুর্বল, মাহফুজ গ্রুপ আছে একটা, বিশেষ করে ডাকসু নির্বাচনে ধরা খাওয়ার পর মাহফুজ গ্রুপ দুর্বল। আবার মাহফুজ গ্রুপের অনেকে ওই তুহিন, মৌলানা তুহিন, এই তুহিন হুজুররা বাদ, আবার আর একটা গ্রুপ আছে আশরাফ মাহাদিদের কৌমি হুজুর গ্রুপ, এরাও এখন কৌমিদের মাধ্যমে ব্যাপক কোণঠাসা, এদের চাকরি টাকরি থাকে না, মাদ্রাসা থেকে বিতাড়িত হয়, নানান ঝামেলায় আছে। এদিকে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার সকাল 10:30টায় কমিশন কার্যালয় সংলগ্ন এলডি হলে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান ও ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া। এছাড়া জাতীয় ঐক্যমত্য গঠন প্রক্রিয়া যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এনসিপির পক্ষ থেকে সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।
প্রতিনিধি দলে আছেন দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাবেদ রাশিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মোসা। বৈঠকের শুরুতে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবে দলীয় সূত্রে জানা গেছে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা বিষয়ে কমিশনের সুপারিশ নিয়ে এনসিপি আলোচনা করেছে। তবে জুলাই সনদে সই করবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি। এর আগে গত কয়েকদিন ধরে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি নিয়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে একাধিক বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজই সরকারকে সনদ বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা সহ সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।